নমস্কার। আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার আজকের বিষয় পশ্চিমবঙ্গ গত 1.5 মাসে নতুন সরকারের কাজকর্মের খতিয়ান এবং একটি বিশেষ বিষয় যেটা কলকাতার ট্রান্সপোর্ট ব্যবস্থা নিয়ে। প্রথমে গত 1.5 মাসে সরকারের কাজকর্মের একটা ছোট্ট হিসেব দেই। আমার খুব ভালো লেগেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরেকবার বলেছেন ফুটপাত পথচারীর, এবং তিনি তার সমস্ত ভোটারের প্রতি দায়বদ্ধ। অর্থাৎ তিনি কোনো শুধু ভোটের লোভে কোনো একটা অংশের প্রতি দায়বদ্ধ না, যেটা আমরা অতীতে দেখেছি মমতা ব্যানার্জি সরকারের কাছ থেকে। কেন ফুটপাত দরকার হয়, কেন তাতে অর্থনীতির উন্নতি হয়, কেন নাগরিক সুবিধের সঙ্গে ডিসিপ্লিনড শহরের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন, সকলের রোজগার বাড়ার কি যোগাযোগ আছে, এগুলো অন্য কোনো সময় বোঝানো যাবে, আজ না। তা না হলে আমি আবার সেই বিখ্যাত বামপন্থী অর্থনীতি ফেসবুকের বামপন্থী অর্থনীতি বিশেষজ্ঞদের কবলে পড়ে যাব। এবার দ্বিতীয় কথাগুলো, যেমন ধরুন সরকার অন্নপূর্ণা যে প্রকল্প, সেটা বেশ সুন্দরভাবে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের ডোল দেওয়ার বা অনুদান দেওয়ার ব্যক্তিগতভাবে আমি সাপোর্ট করি না, কিন্তু এই সবগুলোই রাজনীতি, সুতরাং আমাকে সেটা মেনে নিতে হয়। এটার গালভরা নাম আছে একটা পলিটিক্যাল ইকোনমি, আর সোশ্যাল সিকিউরিটি যেটা বলা হয় সেটা আমি খুব একটা আমার আমার তাতে আমি যুক্তি খুঁজে পাই না। সেটা যদি আমাকে কোনো নোবেল লরিয়েটও বোঝান তাহলেও আমি শুনবো না কথাটা। তা কারণ আছে আমার যুক্তির জায়গায়, কারণ প্রত্যেকটা অর্থনৈতিক যুক্তিরই দুটো দিক থাকে, তাই কোনোটাই পারফেক্ট হয় না, কখনো হতে পারে না। যাই হোক, আমরা দেখেছি যে 3টে জিনিস এর মধ্যে আমাদের সামনে এসছে। একটা অন্নপূর্ণা প্রকল্প, যেটাতে মাসে 3,000 টাকা মহিলাদের দেওয়া হবে। আর একটা হচ্ছে পুজোর অনুদান। এটা মমতা ব্যানার্জি সরকার শুরু করেছিলেন, যে ক্লাবগুলো, হাউজিং সোসাইটিগুলোকে টাকা দেওয়া। আর তৃতীয় একটা জিনিস যেটা বিজেপি সরকার শুরু করেছে, সেটা হচ্ছে মহিলাদের বাসে টিকিট ফ্রি, এসি বাসেও, যেখানে ভাড়া একটু বেশি। এবার আমি বলি যে এই প্রকল্পগুলোর নিয়ে কি হচ্ছে। প্রথম কথা, অন্নপূর্ণা প্রকল্পের যে ইমপ্লিমেন্টেশন সেটা বেশ ভালো হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেখানে 1,500 টাকা করে পেত, যেটাতে তাতে 2 কোটির ওপর বেনিফিশিয়ারি ছিল। অন্নপূর্ণা প্রকল্প করতে গিয়ে সরকার এর মধ্যেই 30 লাখ ভুয়ো বেনিফিশিয়ারি পেয়েছে। যত ভুয়ো পাবেন আপনি, তার মানে হচ্ছে যে 2,30,00,000 মানে ধরুন সোজা হিসেবে 15% ভুয়ো ছিল। এগুলো টাকা পাইয়ে দেওয়া হতো লোককে। এই অ্যাঙ্গেলটা এখনো কেউ বলছে না, কিন্তু বাস্তবে এটাই সত্যি যে এদেরকে টাকাটা পাইয়ে দেওয়া হতো। সবাই জানতো যে ওই টাকাটা ওর কাছে যাচ্ছে। তা না হলে কখনো একটা ছেলে গিয়ে একটা মেয়েদের জন্য প্রকল্প পেতে পারে না, তার বেনিফিটস। যাই হোক, তো এটা হচ্ছে, এবং তাতে সরকারের যে আমরা আউটলেটা ভেবেছিলাম, আউটলেটা তো ডাবল হয়ে যাওয়ার কথা, সেটা ডাবল হবে না, টাকা বাঁচবে সরকারের। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে সরকার অনেক তথ্য নিচ্ছে, এবং প্রকল্পটাতে একটা জায়গা রেখেছে, যেমন যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয়, সরকারি চাকরি করে বাড়িতে লোকজন, তাহলে সেক্ষেত্রে কমাচ্ছে, রেস্ট্রিকশন আনছে। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আগামীতে এগুলো কিভাবে কি হয় আমাদের নজর থাকবে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে সরকার এই যে তথ্যগুলো নিচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন যে সরকার, যখন আপনি সরকারের কাছ থেকে একটা টাকাও অনুদান নেবেন, রাস্তাঘাট আমি ট্যাক্স দেই, আমি গাড়ির ট্যাক্স দেই, সেই টাকায় রাস্তা হওয়ার কথা, এটা আমার প্রতি কোনো সরকার দান করছে না। কিছু কিছু এই ফেসবুক অর্থনীতিবিদ দেখছি হকার উচ্ছেদের সঙ্গে গাড়ি পার্কিংকে বা গাড়ি চলাকে যুক্ত করে দিচ্ছেন। গাড়ির জন্য সরকার মোটা ট্যাক্স নেয়, প্রত্যেকটা ক্ষেত্রে ট্যাক্স আছে। গাড়ির পলিউশন সার্টিফিকেট লাগে, সেটারও একটা ভালোই টাকা লাগে। প্রত্যেকটা জিনিসে ট্যাক্স লাগে, ইন্স্যুরেন্স করতে হয়, বছরে একটা বড় টাকা।
তো যাই হোক, ব্যাক টু দ্য টপিক, যে আপনি যেগুলো নিচ্ছে, যেমন ধরুন আপনি যদি সরকারের কাছ থেকে একটা টাকাও অনুদান নেন, তাহলে সরকারের যে বাকি ডাইরেক্টিভ গুলো আছে সেগুলো আপনি মানতে বাধ্য। যেমন ধরুন হেলথেও, বা ধরুন আরো বিশেষ বিষয়, যেমন ধরুন আমি যদি সরকারি অনুদান পাই, তাহলে কি আমার উপর জন্ম নিয়ন্ত্রণ হতে পারে? আমাদের পশ্চিমবঙ্গে জন্ম নিয়ন্ত্রণটা খুবই অতটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ আমাদের টোটাল ফার্টিলিটি রেট কম। কিন্তু আমি জাস্ট কথার কথা হিসেবে বলছি। এবার হচ্ছে পুজোর অনুদান। পুজোর অনুদান সরকার যেটা বলেছেন মুখ্যমন্ত্রী, যে বড় যাদের দরকার নেই তারা পাবে না। এখন এটা একটা মুশকিল, কার দরকার নেই, অর্থাৎ আমি ধরে নিচ্ছি বড় পুজোগুলো পাবে না। এই পুজোর অনুদান গোটা গল্পটাই ছিল মমতা ব্যানার্জির বিজ্ঞাপনী প্রচার সরকারি টাকায়। আমি নিজে জানি, আমি যে সোসাইটির পুজোতে আমার হাউজিং সোসাইটির পুজোতে আমি দেখেছি, প্রথম যখন চালু হলো 10,000 টাকা, তার বদলে ঠাকুরের হাতে মমতা ব্যানার্জির মুখ দেওয়া, মুখের ছবি দেওয়া চাঁদমালা টানাতে হবে। ধর্ম নিয়ে এত ছেলে খেলা, সংস্কার নিয়ে এত ছেলে খেলা, আর কেউ, কোনো সরকার, কোথাও কোনো দল ভারতবর্ষে করেছে বলে আমার জানা নেই। আমার এখান থেকেই আমার প্রশ্ন, যে তাহলে অনুদান, অনুদান তো আগে ছিল না এবং পুজো হতো, যেটা বলা হয় যে এটা হওয়াতে পুজোর অর্থনীতি বেড়েছে। কিন্তু আমরা যেটা খেয়াল করি না সেটা হচ্ছে, আসলে গাদা গাদা পুজো হলেই অর্থনীতিটা বাড়ে না, বরং পুজোর সঙ্গে এক্সটর্শন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই যে বড় বড় পুজোগুলো আপনি দেখতে পান, সেগুলোতে এই যে প্রত্যেকটা গুন্ডা পলিটিশিয়ান, যে অনেকগুলো লোক জেলে গেছে এর মধ্যেই, আপনি দেখুন সুরুচি সংঘ বা ধরুন লেকটাউনের যে পুজোটা, তারা জেলে গেছে এবং যাবে, আরো লোক যাবে। তাহলে তাদের পুজোগুলোতে অত আড়ম্বর কেন হতো? সকলেরই অত আড়ম্বর হলেই তারা চোর, আমি বলিনি কথাটা, কিন্তু যোগাযোগ তো থেকেই যায়, কারণ টাকা গাছ থেকে পড়ে না। তাই কর্পোরেট এক্সটর্শন একটা হতো, এবং আমরা জানি চাঁদার সঙ্গে অতীতেও যে চাঁদা নিয়ে কি এক্সটর্শন ইত্যাদি, লোকের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়া, এগুলো আছে। সুতরাং পুজোর সঙ্গে এই পুজোর রেস লাগিয়ে দেওয়া, এতে অর্থনীতি হচ্ছে বলে যারা বলেছেন, তাদের সত্যি কথা বলতে কি, তাদের আহ, অভিষেক ব্যানার্জির ভাষা ধার করে বলতে গেলে তাদের পেছনে ডিজে বাজানো উচিত। কারণ এভাবে অর্থনীতি হয় না, অত পটকা বিষয় নয় অর্থনীতি। আমার মনে হয় পুজো হোক, পুজো আমাদের সংস্কৃতির অঙ্গ, পুজো হোক, সেটাতে নজর থাকুক অংশগ্রহণ এবং আয়োজনের, নজর থাকুক সংস্কারের। আড়ম্বর যদি একটু কমুক না, ক্ষতি কি? পুজো আপনারা নিজেরা যে যা দেবে সেটাতে পুজো হোক। সুতরাং আমার মনে হয় সরকার এই পুজোর অনুদান থেকে সরকারের কোনো না কোনো একটা সময় বেরোনো দরকার। এটা এটা ঠিক নয়। উল্টো করে বলতে পারি, অন্যান্য রাজ্যে এটা কি দেওয়া হয়, যদি না দেওয়া হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসা দরকার। বাসে মেয়েদের টিকিট নিয়ে আমার একটা মানে আমি এটা মেয়েদের কাছ থেকে অনুযোগ শুনতে পাচ্ছি চারপাশে, এবং লোকে ফেসবুকেও দিচ্ছে। যারা ভালো চাকরি করে তারা কেন, সত্যিই তো, কেন নেবে? কেন ফ্রিতে চড়বে? ফ্রিতে চড়া মানে কে চড়ে? ভিখিরি, যার যোগ্যতা নেই। সোজা হিসেব, আমি তো কারো কাছে একটা জিনিসও ফ্রি নেই না। আমাকে কেউ 1 কাপ চা খাওয়ালে আমি তাকে আরেক কাপ চা খাওয়াবার চেষ্টা করি। সমস্ত ভদ্রলোকের এটাই নিয়ম। তো তাহলে কারা নিচ্ছে? এবং তারা মেয়েরা, আমার সঙ্গে অন্তত যাদের কথা হয়েছে তা আমি দেখেছি, তারা খুশি নয়। আমার যেটা মনে হয়, যে এই যে 3টে অনুদানের কথা আমি বললাম, সেটা সরকার, শুভেন্দু অধিকারী সরকার একটা আহ, জিনিস নিতে পারেন ধারণা। সেটা হচ্ছে যে মোদী সরকার ক্ষমতায় আসার পর একটা কুকিং গ্যাসের ক্ষেত্রে, রান্নার গ্যাসের ক্ষেত্রে একটা আহ, ইয়ে করেছিলেন, অ্যাপিল করেছিলেন, গিভ আপ সাবসিডি। তো আমার মতো অনেকে সাবসিডি ছেড়ে দিয়েছে সে সময়। আমরা একদম মার্কেট প্রাইসে গ্যাস কিনি। তো আমার মনে হয় শুভেন্দু অধিকারী সরকার এই অনুদানগুলোর ক্ষেত্রে পুজো থেকে অন্নপূর্ণা এবং বিশেষত মেয়েদের বাসের টিকিট, তারা একটা অপশন দিতে পারেন। যদি এই মুহূর্তেই আপনাদের গিভ আপ সাবসিডি দিতে রাজনৈতিক বাধ্যবাধকতা হয়ে যায়, তাহলে পরে আপনারা যেটা করতে পারেন, যে কেউ টিকিট কাটতে চাইলে সে টিকিট কাটতে পারে, এই জায়গাটা খুলে দিন।
কেন আমি এগুলো নিয়ে বলছি, এর সঙ্গে পরের যোগাযোগ থাকবে। আর একটা কথা এই সঙ্গেই বলে রাখি, সেটা হচ্ছে যে পুজো, এই যে মমতা ব্যানার্জি সরকার মন্দির বানাতে নেমে পড়েছিলেন, ভারতবর্ষে অন্য কোনো বিজেপি সরকার, কোনো সরকার কি মন্দির বানায়? বোধহয় বানায় না। আপনি মন্দির, অন্য কোনো ধর্মে টাকা দিয়েছেন বলে মন্দির হতে হবে, এটা কোনো যুক্তি নয়। যে আপনি বন্ধ করুন, অন্যটাও বন্ধ করুন, সেটাতে আমার আপত্তি নেই। এই সরকার এসেই ইমাম ভাতা বন্ধ করেছে, পুরোহিত ভাতাও বন্ধ করেছে। ঠিক তেমনি মন্দির যা হয়েছে, মমতা ব্যানার্জি সরকার যে দুটো মন্দির মানে যে তিনটে মন্দিরের প্রজেক্ট নিয়েছিলেন, সরকারকে এখান থেকে ফিরতে হবে। এর মধ্যে দীঘার মন্দির তৈরি, আমার মনে হয় সেটাকে অকশন করা উচিত। অনেক প্রাইভেট ট্রাস্ট আছে, সংস্থা আছে, সংগঠন আছে, যেভাবে আমাদের রাম মন্দির হয়েছে অযোধ্যায়, মানুষ দান করেছে। হবে, আপনি দেখবেন লোকেরা নিয়ে নেবে। সেটা হোক, মন্দির তো মানুষের, তাহলে মানুষের টাকাতেই হোক, তাহলে না ভক্তি থাকবে। সরকারের টাকায় কেন মন্দির হবে? এখান থেকে ফেরত আসার দরকার। এবং যে বাকি দুটো প্রজেক্ট আছে, ইমিডিয়েটলি যেন স্ক্র্যাপ হয়, আমি তো চাই। এবার আসি একটু সমালোচনায়। আমলাতন্ত্র ছাড়া সরকার চলে না, এবং মমতা ব্যানার্জি সেটা ধ্বংস করে দিয়ে গেছেন। ঘুষ সংস্কৃতি এমন ব্যাপক, ঘুষও ঠিক নয়, এটা তোলাবাজি সংস্কৃতি এমন ব্যাপক প্রচলন হয়েছিল যে গোটা আমলাতন্ত্রের ভেতরও সে রোগ ছড়িয়ে পড়েছে। তার সঙ্গেই আছে পাঁচ-আটা রোগ। একটাও ভালো অফিসার তাদেরকে থাকতে দেয়নি, আর কেন্দ্রে ডেপুটেশনে যেতে দিত না। ফলে যেটা হয়েছে যে নলেজ গ্যাপ হয়ে গেছে। এই আমলাদের যে ব্যুরোক্রেসি, সে কিন্তু জানে না সারা দেশটা গত 10 বছরে কোথায় কোথায় বদলেছে, সরকার কি চাইছে, এবং সেটা সে ডেলিভার করার মতো ক্যাপাসিটি তার আছে কিনা, এ নিয়ে প্রশ্ন আছে। আমি কখনো এটা নিয়ে আরেকবার পডকাস্ট করব। কিন্তু একটা জিনিস আমি ছোট্ট করে বলে রাখি, যে সরকার অনেকগুলো রদবদল করেছে ব্যুরোক্র্যাটদের, কিন্তু একটা জিনিস দেখা গেল, সেটা হচ্ছে বেশ কিছু বেশ নামকরা নামকরা বদনামী লোক আছেন ব্যুরোক্রেসিতে, এবং তারা বেশিরভাগই কিন্তু চেয়ারে বসে আছেন। আমি কাদের নাম বলছি না, সংখ্যাটা খুব বড় নয় সংখ্যা হিসেবে, কিন্তু তাদের চেয়ারগুলো বেশ গুরুত্বপূর্ণ, এবং তারা সেই চেয়ারগুলোতে আছেন। আমার মনে হয় সরকার নিশ্চয়ই এটা নিয়ে খেয়াল রাখছেন এবং এ নিয়ে অন্য কিছু ভাববেন। এবার আসি, সরকার অনেক বড় বড় কাজ করলো, কিন্তু কি কি কাজ করা যেত অথচ হলো না? এই 1.5 মাসে করা যেত, অন্তত শুরুটুকু করা যেত। যেটা পশ্চিমবঙ্গে, বিশেষত কলকাতায় যা হবে, বাকি পশ্চিমবঙ্গ আরো খারাপ হবে, এটাই নিয়ম বেশিরভাগ ক্ষেত্রে। ইনফ্রাস্ট্রাকচারের কথা আমি বলছি। সেক্ষেত্রে আমাদের পরিবহন ব্যবস্থাটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এটা আপনারা কতটা, আমি জানি না। পশ্চিমবঙ্গে নাগরিক সুবিধে, যে বিষয়গুলো নিয়ে অন্যান্য রাজ্যে সাংবাদিকতা হয়, পশ্চিমবঙ্গে সে নিয়ে খুবই কম কথা হয়, মানুষ কম কথা বলে। মানুষের হয়তো প্রয়োজনও কম, বা তারা এইভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে একটা মানবেতর জীবনযাপনে। যেমন ধরুন, কোভিডের সময় থেকে আপনারা জানেন যে বাস ট্যাক্সির রেট চার্ট উঠে গেল। ট্যাক্সি আর মিটারে চলে না, হলুদ কালো ট্যাক্সি বা হলুদ ট্যাক্সি, সে ট্যাক্সি আর মিটারে চলে না। আর বাসের কোনো রেট চার্ট নেই, বাস নিজের ইচ্ছে মতো ভাড়া নেয়। এবার এর কারণ হচ্ছে যে সেই কোভিডের সময় থেকে সরকার, প্রায় 7 বছর 7 হয়ে গেছে, সরকার বাসের ভাড়াগুলো রিভাইজ করেনি। আপনি যখন একটা 10 লাখ টাকা দিয়ে ধরুন একটা ট্যাক্সি নামিয়েছেন, তাহলে আপনি নিশ্চয়ই মাসে 10,000 টাকা রোজগার করার জন্য, অর্থাৎ বছরে 1,20,000, যেটা আপনি রোজগার করতে পারেন টাকাটাকে মিউচুয়াল ফান্ডে রাখলেই, সেটার জন্য নিশ্চয়ই করতে আসেননি। আর একটা গাড়ি যখন রাস্তায় চলে, তার অনেক ওয়্যার অ্যান্ড টিয়ার্স বেশি হয়। তো সব মিলিয়ে একটা গাড়ি থেকে আপনাকে অন্তত 20-25% রোজগার করতে হবে, রিটার্ন আসতে হবে। যদি এই রিটার্নটা না আসে, তাহলে পরে কিন্তু গাড়িটা রাস্তায় চলবে না। সে কি করবে? যেটাকে আমাদের ভাষায় আমরা বলি যে কাটিং দ্য, মানে ইংরেজিতে বললে কাটিং দ্য কর্নার্স, বা আন্ডার কাট করবে। দেখবেন ট্যাক্সিতে ছাগল তুলে নেবে, মাল তুলে নেবে, এখানে সে বেশি পয়সা নিয়ে নেবে তার কাছ থেকে। ট্যাক্সিটা মালগাড়ি হয়ে যাবে, আপনি যখন উঠতে যাবেন তার ভেতর নোংরা লেগে যাবে আপনার জামা কাপড়ে। ট্যাক্সি তো বড় লোকের জিনিস, ট্যাক্সি তো যার কাছে পয়সা আসে সে চড়বে, তাহলে সেই জিনিসটা সুন্দর থাকবে। এটাই নিয়ম হওয়ার কথা। ট্যাক্সি কখনো ছ্যাঁকড়া হতে পারে না। একটা বাইরের
এ রাজ্যের বাইরের লোক যখন আসে সে ট্যাক্সিতে চড়ে, সেই ট্যাক্সিতে চড়ার যদি তার এইটা অভিজ্ঞতা হয় যে 500 দেবেন 600 দেবেন, চলবে না, তাহলে কি করে হবে? এই প্রসঙ্গেই আমি বলি, এই শহরে উবার আছে, কিন্তু উবার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। গতকাল রাত্রের একটা ছোট উদাহরণ দেই। আমি রাত 8:30 আমি সল্টলেকে কারো সঙ্গে আড্ডা মারছিলাম, সেখান থেকে ভদ্রলোক যাবেন ফেরত, উনি একজন কেন্দ্রীয় সরকারি অফিসার, তিনি ফেরত যাবেন হচ্ছে বিরাটি। আপনি জানেন বিরাটি এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার দূরে, আর সল্টলেক থেকে এয়ারপোর্ট হয়ে বিরাটি, তার মানে এয়ারপোর্টে সে ফিরে আসতে পারে এবং সেখান থেকে সে প্যাসেঞ্জার পাবে, এটাই নিয়ম। অথচ আশ্চর্য হয়ে যাবেন শুনলে 450 থেকে 550, ডিপেন্ডিং অন কি ধরনের গাড়ি আপনি নেবেন, তার ভাড়া একটা গাড়ি পাওয়া গেল না। আমাকে সেই ভদ্রলোককে নামিয়ে দিয়ে আসতে হলো এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে উনি অটোরিকশা করে কোনো রকমে বাড়ি চলে গেছেন অনেক রাতে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা কেন হলো? আপনারা কি জানেন যে কলকাতা শহরে উবারে যেমন ধরুন পুশ বাটন বসানো হয়েছিল, খুব ঢাকঢোল পিটিয়ে, খবরের কাগজে স্টোরি, টিভিতে স্টোরি, যে যাত্রীদের অসুবিধে হলে তারা অ্যালার্ম টিপবে, সেই অ্যালার্ম পৌঁছে যাবে পুলিশের কন্ট্রোল রুমে। একটা পুশ বাটনও কাজ করে না, আমি নিজে টিপে দেখেছি, ট্যাক্সিতে উঠলে জিজ্ঞাসা করবেন। তো আরেকটা জিনিস আপনারা কজন জানেন আমি জানি না, সেটা হচ্ছে ভারতবর্ষের অন্যান্য শহরে গেলে এয়ারপোর্ট থেকে আপনি খুব সহজেই উবার পাবেন। দিল্লিতে আমার যে ভাড়া লাগে একই দূরত্ব যেতে, কলকাতায় তার থেকে রাত 9টার 8:30 8:30 বেজে গেলেই, 8টা 8:30 বেজে গেলেই কলকাতা শহরে সে যে সার্জ প্রাইসিং হয় সেটা উবারের ভাড়ার 3 গুণ হয়ে যায়। আমাকে রাত্রিবেলা 1200 টাকা, আমার যে ভাড়াটা তখন ছিল ধরুন 350 টাকা, সেটা 1200 টাকা দিয়ে বাড়ি ফিরতে হয়েছে, এবং আমার বাড়ি কলকাতার একটা প্রমিনেন্ট লোকেশনে এবং বাইপাসের ওপর। প্রশ্ন হচ্ছে যে কেন এরকম হলো? কারণ কলকাতার উবারটা একটা সিন্ডিকেট চালায়, একটা বা কয়েকটা সিন্ডিকেট চালায়। এই যে আমি আপনাকে বললাম যে ট্যাক্সিটা বিরাটির ভাড়া পেয়েও নিল না, সল্টলেক থেকে বিরাটি কাছে, আধ ঘন্টার রাস্তা, সেটুকু সে নিল না, অথচ এয়ারপোর্ট হচ্ছে প্যাসেঞ্জার পাওয়ার হাব। তাহলে কেন হলো না? আমি কিছু সাধারণ প্রিলিমিনারি কথাবার্তা এ নিয়ে বলেছি। আমার যেটা মনে হয়েছে যে এখানে সিন্ডিকেট চলে এবং যারা ইচ্ছে করে ওই রেট সার্চটা করাচ্ছে, মনে হচ্ছে বলতে এটা কিন্তু কোনো গেস নয়, এটা খানিকটা ইনফর্মড গেস। তো এই চক্র ভাঙতে হবে, এই কাজগুলো করা যেত 1.5 মাসে, কিন্তু হলো না। আমি আশা করব যে অর্জুন সিং মন্ত্রী আছেন, ইমিডিয়েটলি বাসের রেট চার্টটা বার করে দেবেন, এবং বার করে দেবেন বাস ট্যাক্সির রেট চার্টটা প্রথম বার করে দেবেন, এবং উবারের এই গোটা চক্র নিয়ে উনি ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন বসাবেন। রাত 8:30টার সময় আমি সল্টলেক থেকে এয়ারপোর্ট যেতে পারছি না, এয়ারপোর্টের দিকে যেতে পারছি না, এটা কোনো শহরে হয় না, কোনো মেট্রো শহরে হয় না। এখানে বড় গন্ডগোল আছে। এয়ারপোর্ট থেকে বাইপাসে আসতে গেলে কখনো 3 টাইমস চার্জ হতে পারে না রাত 9টার সময়, আমি সারা ভারতে কোথাও পাই না। তার মানে কোথাও গন্ডগোল আছে, সিস্টেমে গন্ডগোল আছে। হয় আমাদের শহরে লোকের পয়সা নেই, যে ফিরতিটা ভাড়া সে পায় না, সেই জন্য হচ্ছে, অথবা সিন্ডিকেট আছে, যদি ফিরতি ভাড়া না পায় ট্যাক্সির ভাড়া বাড়বে, বাড়বে, কিন্তু সরকারি ভাবে বাড়বে। পয়সা আছে বলেই তো ট্যাক্সিতে চড়ি, সরকারি ভাবে বাড়বে, এভাবে বাড়বে না। এটা যেটাকে বলা হয় 2 নম্বরই। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করি আরো পরে কখনো এ নিয়ে আরো কথা হবে। নমস্কার, শোনার জন্যে। পডকাস্ট উইথ প্রতীক।